তো মাত্র কয়েক সপ্তাহ পরেই উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো কিন্তু সময় আমাদের হাতে নেই। তাই আমরা আজ এবং এখন থেকেই মনের জোর দিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করি। তো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে সমস্ত গল্প কবিতা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র বাছাইকৃত এসসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তুমি যদি এবছরে উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট হয়ে থাকো তো আজকের ভিডিওটি বলা সমস্ত প্রশ্ন এর উত্তর মনোযোগ দিয়ে দেখবে। আশা করি ফাইনাল পরীক্ষায় এই সমস্ত শর্ট প্রশ্ন কমন পাবেই এবং তোমার ভালো রেজাল্ট করতে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর প্রশ্নগুলি। কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ, ফলে সে কাবু হয়ে পড়ে। 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। নিখিল সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর হবে, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন 50 টাকা বেশি, কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে। তো এই কোশ্চেনগুলি কিন্তু কেউ অ্যাভয়েড করবে না। প্রত্যেকটি প্রশ্নই এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। 3 নম্বর দাগের প্রশ্নটি দেখো নেব। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সেও খুব পছন্দ করে। কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? উত্তর হয়ে যাবে, মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদকে কল্পনার তাপস বলে নিখিল তাকে পছন্দ করে। এর পরের প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? মৃত্যুঞ্জয় এমন মন্তব্যের কারণ কী ছিল? উত্তর, অকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে অপেক্ষা করে 4 বেলা পেট ভরে খাওয়াকে অপরাধ বলে মনে করা মৃত্যুঞ্জয় এমন মন্তব্য। তো এ প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কী টের পাওয়া যায়? উত্তর, মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে নিখিলের কথার মারপেচ অর্থহীন হয়ে যায়, এই বিষয়টি টের পাওয়া গিয়েছিল। এরপর 6 নম্বর দাগের প্রশ্নটি, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজের জন্য এই অনুরোধ? উত্তর, মৃত্যুঞ্জয় নিজের মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য নিখিলকে এই অনুরোধ করেছিল। 7 নম্বর দাগের প্রশ্নটি, মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাঁদে কেন? উত্তর, মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েগুলি অনাদরে, অবহেলায় ও ক্ষুধার্ত জ্বালায় চেঁচিয়ে কাঁদে। 8 নম্বর দাগের প্রশ্নটি, নিখিল অবসর জীবনটা কাটাতে চায় কিভাবে? নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। 9 নম্বর দাগের প্রশ্নটি, ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই, এমন বিশ্বাসের কারণ কি? উত্তর, মৃত্যুঞ্জয়ের গোল মুখখানা জ্বরে আক্রান্ত রোগীর মতো থমথম করে দেখে নিখিল বিশ্বাস হয়েছিল সে ভিতরে পুড়ছে, অর্থাৎ মৃত্যুঞ্জয় ভিতরে পুড়ছে। তো এরপরে চলে আসবো আমরা ভাত গল্প। ভাত গল্প থেকে প্রথম এসসিকিউটি দেখে নেব। উৎসবের বাধায় কি কি পাওয়া যেত? উত্তর, উৎসবের বাধায় কেবল গুগলি, গেঁড়ি, কচু শাক ও শুষ্নো শাক পাওয়া যেত। এরপরে 11 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম লেখো। উত্তরে যাবে, বড় বাড়িতে 5 ভাগের ভাত হয়, যথা ঝিঙ্গে শাল, রাম শাল, কনক পানি, পদ্মজালি ও মোটা সাপটা। তো এরপরে 12 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে, মাতলার জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তানরা ভেসে না গিয়ে বেঁচে থাকলে চরম দুর্নীতিতেও উৎসবের বুকে শত হাতির বল থাকতো। এর পরের প্রশ্ন, এ কাজের জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কোন কাজের জন্য মহানামকে খবর দেওয়া হয়েছিল? উত্তর, মাতলার জলোচ্ছ্বাসে বহু মানুষ মারা গিয়েছিল, তাদের সাধ্য করার জন্যই কিন্তু গ্রামের লোকজনেরা মহানাম শতপথীকে খবর দিয়েছিল। তো এরপরে 14 নম্বর দাগের প্রশ্নটি, ঝিঙ্গে শাল চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খাওয়া হয় বা কি কি দিয়ে খায়? উত্তর হয়ে যাবে, নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙ্গে শালের চালের ভাত খাওয়া হয় এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হয়। তোমরা
এটি ভালোভাবে দেখে যাবে। এর পরের প্রশ্ন, বুড়ো কর্তা কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? উত্তর, বুড়ো কর্তা লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। টিনের মুখবন্ধ কৌটাতে কৌটাতে কি ছিল? উত্তর হয়ে যাবে মুখবন্ধ টিনের কৌটাতে ভূমিহীন উৎসবের জমির দরখাস্তের নকল কাগজ ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। কারা ঠিকই কাজ করবে? উত্তর, বাসিনীর বোন ও ভাজ কিছুকাল কলকাতা গিয়ে ঠিকই কাজ করবে। তান্ত্রিকের নতুন বিধানটি লেখো। উত্তর, তান্ত্রিকের নতুন বিধানটি হলো সর্বোচ্চ রেঁধে রেখো, হোম হলে খেও। এর পরের প্রশ্ন, বাঁশনি থমকে দাঁড়ায়। বাঁশনি এমন আচরণের কারণ কি? উত্তর, বাদার কামটের মতো দাঁত বের করে উৎসবকে হিংস্র ভঙ্গি করতে দেখে বাঁশনি কিন্তু থমকে দাঁড়িয়েছিল। 20 নম্বর দাগের প্রশ্নটি খুবই অদ্ভুত কথা। কথাটি কি? উত্তর, বড়লোক বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও বাড়ির লোকজনেরা বড় পিসিমার বিয়ে দেয়নি। এটাই অদ্ভুত কথা। এর পরের প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? উৎসব মনে মনে ভাবে কাঠ কাটা শেষ হলে হোম, আর হোম হলেই ভাত পাওয়া যাবে, এজন্য সে তাড়াতাড়ি হাত চালায়। এরপরে 22 নম্বর দাগের প্রশ্নটি, কি জন্য হুতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব? উত্তর, ক্ষুধার্ত উৎসব ভাত খাওয়ার আকাঙ্ক্ষায় 2.5 মণ কাঠ কেটেছিল। তো এই গেল ভাত গল্প থেকে বিভিন্ন ধরনের এসসিকিউ প্রশ্নগুলি। তো এরপর ভারতবর্ষ থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি, ফাঁপি কাকে বলে? উত্তর, শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে। পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচনটি লেখো। উত্তর, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এরপরের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোনটা সবাইকে অবাক করেছিল? উত্তর, থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি এই দুর্যোগ কিভাবে বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে, সেটা সবাইকে অবাক করেছিল। এরপরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? উত্তর, বুড়ি গাছের নিচে আশ্রয় গ্রহণের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি? উত্তর, বিজ্ঞ চৌকিদার বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিলেন। তো এর পরের প্রশ্ন, 28 নম্বর দাগের প্রশ্নটি, পৌষে বাদলা কাকে বলে? উত্তর, রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টিপাতের ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা। তো এরপর চলে আসবো আমরা কবিতা থেকে। প্রথম কবিতা রূপনারায়ণের কুলে। প্রথম এসসিকিউ প্রশ্নটি দেখে নেব, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কখন এই উপলব্ধি হলো? উত্তর, রূপনারায়ণের কুলে জেগে ওঠে, অর্থাৎ জীবনের শেষ কিনারায় পৌঁছে কবি এই উপলব্ধি হয়েছিল। এর পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন? উত্তর, কঠিন কখনো বঞ্চনা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসেছেন। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে চেয়েছেন? উত্তর, সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। 32 নম্বর দাগের প্রশ্নটি, মৃত্যুতেই সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? উত্তর, মৃত্যুতে দুঃখের তপস্যার মধ্যে দিয়ে মৃত্যুকে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। এর পরের প্রশ্ন, জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠেছেন? উত্তর, রূপনারায়ণের কুলে পৌঁছে কবি উপলব্ধির মধ্যে দিয়ে জেগে উঠেছেন। এর পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর, প্রবাহমান মানব জীবন দুঃখ যন্ত্রণাময়, আঘাত বেদনা প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করে চলেছে, তাই কবির কাছে এ জীবন হলো দুঃখের তপস্যা। তো এরপর দেখে নেব আমরা শিকার কবিতা থেকে প্রথম প্রশ্নটি, একটা অদ্ভুত শব্দটির উৎস কি? উত্তর, অদ্ভুত শব্দটির উৎস হলো শিকারীদের বন্দুক থেকে ছোড়া গুলিটি হরিণটির গুলিবিদ্ধ হওয়ার শব্দ। তো এরপর 36 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, একটি তারা জ্বলছে একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটিকে দেখে কবি কি মনে হয়েছে? উত্তর হয়ে যাবে, ভোরের আকাশে জ্বলতে থাকা তারাটিকে দেখে কবি মনে হয়েছে পাড়া গায়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়ের মতো, কিংবা কবি নীলমদের গ্লাসে মিশরের মানুষের বক্ষদেশে থেকে রাখা মুক্তোর মতো। 37 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব,
নিস্পন্দ নিরপরাধ ঘুম, এ ঘুম নিরপরাধ কেন? উত্তর, হরিণটির কোনো অপরাধ ছিল না, তবু গুলিবিদ্ধ হয়ে তাকে নিস্পন্দ খুনের কোলে ঢলে পড়তে হয়েছিল, এ কারণে তার ঘুমটিকে নিরপরাধ বলা হয়েছে। 38 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল, সে নদীতে কেন নেমেছিল? উত্তর, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে নদীর স্রোতে একটা আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। তো এর পরের প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল? উত্তর, হরিণটি সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। তো 40 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। আগুন জ্বলল আবার, কেন আগুন জ্বালানো হয়েছিল? হরিণের উষ্ণ লাল মাংস রান্না করার জন্য আগুন জ্বালানো হয়েছিল। এরপরে 41 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মোরগ ফুলের মতো লাল আগুন, এ আগুনটি কেন জ্বালানো হয়েছিল? উত্তর, হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে আগুন জ্বেলেছিল। এই ছিল শিকার কবিতা থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এসসিকিউ প্রশ্নগুলি। এরপর চলে আসবো আমরা মহুয়ার দেশ, এই কবিতা থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। গভীর বিশাল শব্দ, কোনখানে কিসের শব্দ হয়? উত্তর, মহুয়ার বনের ধারে রাত্রির অন্ধকারে কয়লা খনির যন্ত্রের গভীর বিশাল শব্দ। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির ঘরে আসে? উত্তর, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে। এর পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কোনখানে কিসে শব্দ হয়? উত্তর, মহুয়ার বনের ধারে রাত্রির অন্ধকারে কয়লা খনির যন্ত্রের গভীর বিশাল শব্দ হয়। এর পরের প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? উত্তর, মহুয়া দেশের নিবিড় অন্ধকারে কবি মাঝে মাঝে শোনেন মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তো এই প্রশ্নগুলি কিন্তু ঘুরে ফিরে আসতে পারে, উত্তর কিন্তু সেম, তোমরা দেখতে পাচ্ছ। এর পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের চোখ ঘুমহীন কেন? উত্তর হয়ে যাবে, কয়লা খনির শ্রমিকরা সারা রাত বিনিদ্র রাত্রি যাপন করে খনিতে অক্লান্ত পরিশ্রম করে, তাই তাদের চোখ কিন্তু ঘুমহীন। এর পরের প্রশ্ন, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি? উত্তরে যাবে, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। তো এরপরে চলে আসবো আমরা আমি দেখি, এই কবিতা থেকে প্রথম প্রশ্নটি, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার কারণ কি? উত্তর, কবি দীর্ঘদিন ধরে কিন্তু শহরেই রয়েছেন, তাই বহুদিন তিনি জঙ্গলে যাননি। এরপরে প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হয়ে যাবে, দেখো, আমি দেখি কবিতায় কবির চোখ চায় কিন্তু সবুজ এবং দেহ চায় সবুজ বাগান। এর পরের প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কোথায় কেন অনটন ঘটে? উত্তর, শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, অর্থাৎ বৃক্ষ নিধন, তাই শহরের সবুজের অনটন ঘটে। বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? উত্তর হয়ে যাবে, শহরে থেকে কবি উপলব্ধ হলো শহরের অসুখ হাঁ করে সবুজ গেলে, এ কারণে শহরের সবুজের বড়ই অভাব। এরপরে 52 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। আমি দেখি কবিতার নিজের উজ্জীবনের শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন? উত্তর হয়ে যাবে, আমি দেখি কবিতায় কবি বৃক্ষ তথা সবুজের সান্নিধ্য লাভের মধ্য দিয়ে নিজের উজ্জীবনের শক্তি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। এরপরে সর্বশেষ কবিতা ক্রন্দনতা জননীর পাশে, এই প্রথম প্রশ্নটি দেখে নেব। যা পারি কেবল কে কি পারেন? উত্তর, কবিতার মধ্যে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনীর মধ্যে প্রতিবাদের গর্জে উঠতে পারেন। এর পরের প্রশ্ন, সেই কবিতায় জাগে আমার বিবেকের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, কবি নিজের প্রতিবাদী বিবেককে বিস্ফোরণের আগে সঞ্চিত বারুদের সঙ্গে তুলনা করেছেন। এর পরের প্রশ্ন, ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবি কি মনে হবে? উত্তর, ক্রন্দনতা জননীর পাশে থাকতে না পারলে কবির লেখা, গান গাওয়া, ছবি আঁকা মতো সমস্ত শিল্পচর্চা বৃথা বলে মনে হবে। এরপরে অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি দেখে নেব। আমি তা পারি না, বক্তা কি পারেন না? উত্তর, নিখোঁজ মেয়েটিকে ছিন্নভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সমস্ত গল্প এবং কবিতা থেকে বিভিন্ন এসসিকিউ শর্ট প্রশ্নগুলি।
আশা করি এই সমস্ত এসিকিউ প্রশ্নগুলি তোমার যদি কমপ্লিট থাকে, তো গল্প কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার করতে পারলাম। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবে না। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।